আমি আহমদ জুবায়ের পাঠ করছি বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী থেকে। বিনা বিচারে কাউকে বন্দী রাখা অন্যায়, ফলে রাজনৈতিক বন্দীদের মুক্তির আন্দোলন জোরদার হয়ে উঠছিল। প্রগতিশীল যুবক কর্মীরা আওয়ামী লীগে যোগদান করতে আরম্ভ করেছিল। 1953 সালের মাঝামাঝি পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন হবে ঘোষণা করা হলো। আওয়ামী লীগ ও মুসলিম লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে এ সম্বন্ধে কোনো সন্দেহ রইল না। গণতান্ত্রিক দল নামে একটা রাজনৈতিক দল গঠন করা হয়েছিল, তবে তা কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল। জনাব এ কে ফজলুল হক সাহেব তখন পর্যন্ত অ্যাডভোকেট জেনারেল ছিলেন ঢাকা হাইকোর্টের। পাকিস্তান হওয়ার পর তিনি আর কোনো রাজনীতি করেন নাই। 1953 সালের সেপ্টেম্বর মাসে তিনি অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেন। মুসলিম লীগের মধ্যে তখন কোন্দল শুরু হয়েছিল ভীষণভাবে। মোহন মিয়া সাহেব নুরুল আমিন সাহেবের বিরুদ্ধে গ্রুপ সৃষ্টি করেন এবং হক সাহেবকে মুসলিম লীগের সভাপতি করতে চেষ্টা করে অপরাজিত হন। কার্জন হলে দুই গ্রুপের মধ্যে বেদম মারপিট হয়। নুরুল আমিন সাহেবের দলই জয়লাভ করে, ফলে মোহন মিয়া ও তার দলবল লীগ থেকে বিতাড়িত হলেন। এরপর আমিন হক সাহেবের সাথে সাক্ষাৎ করে তাকে আওয়ামী লীগে যোগদান করতে অনুরোধ করলাম। চাঁদপুরের আওয়ামী লীগের এক জনসভায় তিনি যোগদানও করলেন। সেখানে ঘোষণা করলেন, যারা চুরি করবেন তাদের মুসলিম লীগে থাকুন, যারা চুরি করবেন তারা মুসলিম লীগে থাকুন, আর যারা ভালো কাজ করতে চান তারা আওয়ামী লীগে যোগদান করুন। আমাকে ধরে জনসভায় বললেন, মুজিব যা বলে তা আপনারা শুনুন, আমি বেশি বক্তৃতা করব না, বুড়ো মানুষ। এই বক্তৃতা খবরের কাগজে উঠেছিল। এই সময় আওয়ামী লীগের মধ্যে সেই পুরাতন গ্রুপ যুক্তফোন করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। আব্দুল সালাম খান, ময়মনসিংহের হাসিমউদ্দিন ও আরও কয়েকজন এজন্য প্রচার করতে শুরু করলেন। এদিকে তথাকথিত প্রগতিশীল এক গ্রুপও বিরোধী দলের ঐক্য হওয়া উচিত বলে চিৎকার আরম্ভ শুরু করলেন। অতি প্রতিক্রিয়াশীল ও অতি প্রগতিবাদীরা এক জায়গায় হতে একমত হয়ে গেল। কোনো বিরোধী রাজনৈতিক দল তখন ছিল না, একমাত্র আওয়ামী লীগ ছাড়া, যার নাম সাধারণ জানে। ভাসানী সাহেব ও আমি পরামর্শ করলাম কি করা যায়। তিনি আমাকে পরিষ্কার ভাষায় বলে দিলেন, যদি হক সাহেব আওয়ামী লীগে আসেন তবে তাকে গ্রহণ করা হবে এবং উপযুক্ত স্থান দেওয়া যেতে পারে, আর যদি অন্য দল করেন তবে কিছুতেই তার সঙ্গে যুক্তফ্রন্ট করা চলবে না। যে লোকগুলি মুসলিম লীগ থেকে বিতাড়িত হয়েছে তারা এখন হক সাহেবের কাঁধে ভর করতে চেষ্টা করছে। তাদের সাথে আমরা কিছুই মেলাতে পারি না। মুসলিম লীগের সমস্ত কুকর্মের সাথে এরা 1953 সালের সেপ্টেম্বর পর্যন্ত জড়িত ছিল। এরা বাংলাকে রাষ্ট্রভাষা করার বিরোধিতাও করেছে। মাওলানা সাহেব আমাদের অনেকের সাথে এই বিষয়ে আলোচনা করেছেন। আমাকে বলে দিয়েছেন, আওয়ামী লীগ যদি সদস্যদের মধ্যে যেন যুক্তফ্রন্ট সমর্থকরা মাথা তুলতে না পারে। ওয়ার্কিং কমিটির সভায় এ সম্বন্ধে অনেক আলোচনা হলো। বেশি সংখ্যক সদস্যই যুক্তফ্রন্টের বিরোধী, কারণ যাদের সাথে নীতির মিল নাই তাদের সাথে মিলে সাময়িকভাবে কোনো ফল পাওয়া যেতে পারে না, তবে ভবিষ্যতে ঐক্য থাকতে পারে না। তাতে দেশের উপকার হওয়ার চেয়ে ক্ষতি বেশি হয়ে থাকে। আওয়ামী লীগের মধ্যে যারা এই একতা চাচ্ছিল তাদের উদ্দেশ্য মুসলিম লীগকে পরাজিত করা এবং ক্ষমতায় যে কোনোভাবে প্রতিষ্ঠিত হওয়া। ক্ষমতায় না গেলে চলবে কেমন করে, আর কতকাল বিরোধী দল করবে? অতি প্রগতিবাদীদের কথা আলাদা, তারা মুখে চায় ঐক্য, কিন্তু দেশের জাতীয় নেতাদের জনগণের সামনে হেয় প্রতিপন্ন করতে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি যাতে জনগণের আস্থা হারিয়ে ফেলে চেষ্টা করে সেজন্যই। তাহলে ভবিষ্যতে জনগণকে বলতে পারে যে এই নেতাদেরও তাদের দলগুলির দ্বারা কোনো কাজ হবে না, এরা ঘোলা পানিতে মাছ ধরবার চেষ্টা করতে চায়। মুসলিম জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। এই দলটির কোনো নীতির বালাই নাই, ক্ষমতায় বসে করে নাই এমন কোনো জঘন্য কাজ নাই। পরিষ্কারভাবে জনগণ ও পূর্ব বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই দলগুলি হতে যে লোকগুলি বিতাড়িত হয়েছিল তারা এই জঘন্য দলের সভ্যদের মধ্যেও টিকতে পারে নাই। এরা কতটুকু গণবিরোধী হতে পারে ভাবতেও কষ্ট। এরা নীতির জন্য বা আদর্শের জন্য মুসলিম লীগ ত্যাগ করতে বাধ্য হয়েছিল ক্ষমতার লড়াই পরাজিত হয়ে। এই বিতাড়িত মুসলিম লীগ সভ্যরা পাকিস্তান হবার পরেও একদিনের জন্য সরকারের অন্যায় কাজের প্রতিবাদ করেনি, এমনকি সরকার থেকে সুযোগ সুবিধাও গ্রহণ করেছে। তারা চেষ্টা করতে লাগলো যাতে হক সাহেবের জনপ্রিয়তাকে ব্যবহার করে আওয়ামী লীগের সাথে দর কষাকষি করতে পারে। হক সাহেব আওয়ামী লীগে যোগদান করবেন ঠিক করে ফেলেছিলেন, এমনকি অনেকের কাছে বলেওছিলেন। এই লোকগুলি হক সাহেবের ঘাড়ে সবার হয়ে তাকে বোঝাতে লাগলো আলাদা করে যুক্তফ্রন্ট করলে সুবিধা হবে, আওয়ামী লীগ তাকে উপযুক্ত সম্মান দিবে না, সুরর্দি সাহেব তাকে প্রধানমন্ত্রী নাও করতে পারেন, এমনই নানান কথা। তাদের নিজেদের দল হলে আওয়ামী লীগে বাধা দিলেও মুসলিম লীগের সাথে মিলতে পারবে নির্বাচনের পরে। মুসলিম লীগ কিছু আসন নির্বাচন দখল করতে পারবে। প্রথমে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে নেওয়া যাক, তারপরে দেখা যাবে। পথ খোলা থাকলে যে কোনো পন্থা অবলম্বন করা যাবে। যদিও হক সাহেবকে আমরা জানিয়ে দিয়েছিলাম তিনি পূর্ব বাংলার প্রাদেশিক আইন পরিষদে আওয়ামী লীগের নেতা হবেন,
শহীদ সাহেব পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার নেতা থাকবেন। এই সময় ভাসানী সাহেব আমাকে চিঠি দিলেন আওয়ামী লীগ কাউন্সিল সভা ডাকতেও ময়মনসিংহে। আমার সাথে তিনি এ সম্বন্ধে আগে কোনো পরামর্শ করেননি। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সেক্রেটারি হাশিমউদ্দিন যুক্তফ্রন্ট চায়, আমি তাকে পছন্দ করতাম না, তা তিনি জানতেন। গোপনে গোপনে সালাম সাহেবের সাথে মিশে তিনি কিছু ষড়যন্ত্র করেছিলেন। আমার সমর্থক ময়মনসিংহ জেলার বিশিষ্ট কর্মী রফিক উদ্দিন ভূঁইয়া ও হাতেম আলী তালুকদার এবং আরও অনেককে তার তখন কারাবন্দীও করেন। মাওলানা ভাসানীর খেলা বোঝা কষ্টকর। ময়মনসিংহ কনফারেন্সে বেশ একটা বোঝাপড়া হবে বলে আমি ধারণা করলাম, তবু কনফারেন্সে ডেকে বলে দিলাম সভাপতি হিসেবে মাওলানা সাহেবকে আমাকে নির্দেশ দিয়েছেন সভা ডাকতে। শহীদ সাহেবকে দাওয়াত করা হলো এবং তাকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। শহীদ সাহেব আমাকে জানিয়ে দিলেন সবার 2 দিন পূর্বে তিনি ঢাকায় পৌঁছাবেন। সমস্ত জেলায় জেলায় আমি চিঠি পাঠিয়ে দিলাম। হাশিমউদ্দিন সাহেবকে নির্দেশ দিলাম সমস্ত কাউন্সিলরদের থাকার বন্দোবস্ত করতে এবং হোটেল ঠিক করতে, যেখানে সদস্যদের নিজেদের টাকা দিয়েই খাবে। যদিও জেলা কমিটির উচিত ছিল বাইরের জেলার সদস্যদের খাওয়ার ব্যবস্থা করা। আবুল মনসুর আহমদ সাহেব জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি সকল কিছুই ছেড়ে দিয়েছেন হাশিমউদ্দিন সাহেবের কাছে। আমি যেখানে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের অফিস করব সেই বন্দোবস্ত করা হয় নাই। সমস্ত জেলায় খবর দেওয়া হয়েছে যেন সকলে উপস্থিত থাকে। আমার জানা আছে যেখানে সভা হোক না কেন শতকরা 10 ভাগ ভোটও আমার মতের বিরুদ্ধে যাবে না। অনেক জেলার কর্মীদের জন্য থাকবার বন্দোবস্ত করা হয়নি। এ অবস্থায় আব্দুর রহমান সিদ্দিকী নামের একজন কর্মীর সাহায্য পেয়েছিলেন। ছোট ছোট হোটেল ভাড়া করে বিভিন্ন জেলার সভ্যদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সভার 3-4 দিন পূর্বে মাওলানা সাহেব খবর দিলেন তিনি সভায় উপস্থিত হতে পারবেন না, কিন্তু কেন সে কারণ কিছুই জানার নাই। আমি জানতাম কোনো রকম বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি সরে থাকতে চেষ্টা করতেন। আমিও খন্দকার মোহাম্মদ ইলিয়াস বাধ্য হয়ে রওনা করলাম তাকে ধরে আনতে বগুড়া জেলার পাঁচবিবি গ্রাম হতে। সময়ও খুব অল্প, অনেক কাজ পড়ে আছে। বিভিন্ন জেলার কর্মীদের সাথে যোগাযোগ করতে হবে। পার্টি যুক্তফ্রন্ট সমর্থকরা লোক পাঠিয়েছে বিভিন্ন জেলায়। খন্দকার মোশতাক আহমদও যুক্তফ্রন্ট সমর্থক। আওয়ামী লীগ ও আমি, ইলিয়াস ও আমি বাহাদুরবাদ ঘাট পার হয়ে ফুলছড়ি ঘাটে ট্রেনে উঠেছি। এমন সময় বগুড়া থেকে একটি ট্রেন আসলো। আমি দেখলাম মাওলানা সাহেবের মতো একজন লোক 2য় শ্রেণীর কামরায় বসে আছে। ইলিয়াসকে বললাম, দেখো তোকে। ইলিয়াস উকে দিয়ে বলল, ওই তো মাওলানা সাহেব, আমাদের ট্রেন ছাড়ার সময় হয়েছে। তাড়াতাড়ি মালপত্র নিয়ে নেমে পড়লাম এবং মাওলানা সাহেবের কাছে পৌঁছালাম। তিনি বেশি কোনো কথা না বলে হাঁটতে লাগলেন। আমরাও তার সাথে হাঁটতে লাগলাম এবং হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? আপনি সভা ডাকতে বললেন, এখন আবার উপস্থিত হবেন না কেন? তিনি বললেন, তোমরা জানো না, ঐক্যফ্রন্ট করবার জন্য তোমাদের নেতারা পাগল হয়ে গেছে। আমি কিছুতেই ওই সমস্ত নীতি ছাড়া নেতাদের সাথে ঐক্যবদ্ধ হতে চাই না। আওয়ামী লীগের কাউন্সিলে যুক্তফ্রন্ট করার সংখ্যা বেশি, ভোটে পারা যাবে না। আমি আর রাজনীতি করব না। আমার তো কিছুই নেই, আমি তো নির্বাচনে দাঁড়াবো না, কারো ক্যানভাস করতে পারবো না, তাই আর রাজনীতি করার ইচ্ছা নেই। কাউন্সিল সভায় যোগদানও করতে পারবো না। আমি রাগ করে তাকে বললাম, আপনি তো আমাদের সাথে পরামর্শ না করে ময়মনসিংহে কাউন্সিল সভা রাখতে বলেছেন। কাউন্সিল সভা তো আর কিছুদিন পর ঢাকায় হওয়ার কথা ছিল। তবে কাউন্সিলের মতামত আপনি জানেন না। আপনিও ইচ্ছা করলে ঐক্যফ্রন্ট করার পক্ষে প্রস্তাব পাশ করতে পারবেন কিনা সন্দেহ। আওয়ামী লীগের সভ্যরা বিতাড়িত মুসলিম নেতাদের কাছে বহু অত্যাচার সহ্য করেছে এবং তারা জানে এরা বিরোধী দল করতে আসে নাই। আওয়ামী লীগের কাছে পাড়া দিয়ে ইলেকশনে পাশ করতে চায়, তারপর তাদের পথ বেছে নেবে। আপনি যদি উপস্থিত না হন তবে আমি টেলিগ্রাম করে সভা বন্ধ করে দিয়ে এই পথেই বাড়ি চলে যাব। মাওলানা সাহেবের সঙ্গে আলাপ করতে করতে চরের ভিতর দিয়ে সর্দাচরের এলাকা নামে একটা গ্রামে পৌঁছালাম এবং তাকে এক মুরিদ মুসা মিয়ার বাড়িতে পৌঁছালাম। মুসা মিয়া খুবই গরিব মানুষ, মাত্র ছোট্ট 2খানা কুড়ে ঘর তার সম্বল। একটা গাছতলায় আমাদের সুটকেস এবং বিছানায় একটা মাদুর উপর বসে পড়লাম। ভদ্রলোক আমাদের নিয়ে মহাবিপদে পড়লেন। কী যে করবেন বুঝে পান না। গরিব হতে পারেন, কিন্তু এত বড় প্রাণ আমি জীবনে খুব কমই দেখেছি। ট্রেন নাই ঢাকা ফিরে যাবার। মাওলানা সাহেবও কিছু বলছেন না, রাতে সেখানে থাকতে হবে। মুসা মিয়ার বোধহয় যা কিছু ছিল তা ব্যয় করে আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করলেন। 1.5 মাইল দূরে ফুলছড়ি ঘাটে লোক পাঠিয়ে আমাদের জন্য চায়ের বন্দোবস্ত করলেন। রাতে তার এক পাশের বাড়িতে, সেও মাওলানা সাহেবের ভক্ত, সেখানে কাটালাম। তার বাড়িতে একটা ছোট আলাদা ঘর ছিল। মাওলানা সাহেবের নরম গরম আলাপ হওয়ার পরে তিনি সভায় আসবেন বলে দিলেন। ইলিয়াসও মাওলানা সাহেবের সাথে অনেক আলোচনা করলো। পরের দিন সকালে আমরা 2 জন রওনা দিয়ে ফিরে আসলাম। মোহাম্মদুল্লাহ সাহেব, কোরবান আলী, হামিদ চৌধুরী, মোল্লা
জালালউদ্দিন পূর্বেই পৌঁছে গিয়েছেন। শহীদ সাহেবকে অভ্যর্থনা করবার জন্য ঢাকায় আসতে হলো। তিনি তাকে ময়মনসিংহে পৌঁছে দিলেন। আওয়ামী লীগ অফিস করার কোনো স্থান না পেয়ে হামিদ, জালাল, মোহাম্মদ উল্লাহ, আজিজুর রহমান সাহেবের বাসায় একটা কামরা নিজেরা ঠিক করে নিয়েছিল। আমার একলার জন্য থাকার বন্দোবস্ত করেছিল হাসিমউদ্দিনের বাড়িতে। আমি কেমন করে অন্য কর্মকর্তাদের রেখে হাসিমউদ্দিনের বাড়িতে থাকি? পূর্বে যখন গেছি আমি হাসিমউদ্দিন সাহেবের বাড়িতেই থাকতাম। খালেক নওয়াজ, শামসুল হক, রশিদ ময়মনসিংহের বিশিষ্ট কর্মী। তারা হাসিমউদ্দিনকে পছন্দ না করলেও আমাকে ভালোবাসত। তাদেরও সাহায্য পেলাম কাউন্সিলরদের থাকার বন্দোবস্ত করতে। অলকা সিনেমা হলে সম্মেলন হবে। রাতে আমি খবর পেলাম হাসিমউদ্দিন বাইরের লোক হলের মধ্যে পূর্বে নিয়ে রাখবে, অথবা আওয়ামী লীগের কাউন্সিলর নামেও কিছু লোক যাতে তারা সংখ্যাগুরু হতে পারে। আমি ভোর 5টায় আবুল মনসুর আহমেদ সাহেবকে এই বিষয়ে জানালাম এবং বললাম তাকে নিষেধ করবেন এই সমস্ত করতে, কারণ গোলমাল হলে লোকে মন্দ বলবে। আবুল মনসুর সাহেব বললেন, আমি তো কিছু জানি না, তবে দেখব। এরপরে শুরু হলো মুসলিম লীগের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্যফ্রন্ট করা হবে কি হবে না এ নিয়ে বিতর্ক। ঐক্যফ্রন্ট সমর্থকেরা প্রস্তাব আনলেন। আমি বিরোধিতা করে বক্তৃতা করে জিজ্ঞেস করলাম, আওয়ামী লীগ ছাড়া অন্য বিরোধী কোনো দল আছে কি না যাদের নীতি ও আদর্শ নেই, তাদের সাথে ঐক্যফ্রন্ট করার অর্থ হলো কতকগুলি লোক মরা লোককে বাঁচিয়ে এরা অনেকে দেশের ক্ষতি করছে। রাজনীতি এরা ব্যক্তিগত স্বার্থের জন্য করে, দেশের কথা ঘুমের ঘোরেও চিন্তা করে না। আমার বক্তৃতায় একটু ভাবপ্রবণতা ছিল, কারণ এদের মধ্যে অনেকে 1948-1952 সালের বাংলা ভাষার আন্দোলনকে দমাবার জন্য অনেক রকম চেষ্টা করেছে। লীগ সরকার আমাদের দিনের পর দিন কারাগারে বিনা বিচারে বন্দী করে রেখেছিল। ভাসানী সাহেব ঐক্যফ্রন্টের খুব বিরোধী। শহীদ সাহেবও বেশি আগ্রহ দেখাচ্ছিলেন না। ঐক্যবাদীরা একটু ঘাবড়িয়ে গেল। তবে আতাউর রহমান সাহেব ও আমি একমত, যুক্তফ্রন্ট চাই না, এ প্রস্তাব হওয়া উচিত না। জনগণ মনে করবে আওয়ামী লীগই এ কথা চায় না। আমি আমার বন্ধুদের কাছে জিজ্ঞেস করলাম, তারা কি কারো কাছে কোনো প্রস্তাব পেয়েছেন যে গায়ে পড়ে প্রস্তাব করতে চান? যুক্তফ্রন্টের প্রস্তাব আসলে ভোটে পরাজিত হয়ে যেত। শেষ পর্যন্ত অবস্থা বিবেচনা করে শহীদ সাহেব ও ভাসানী সাহেবকে ভার দেওয়া হলো। তারা যা ভালো বিবেচনা করেন তাই করবেন। মাওলানা ভাসানী আমাকে বলে দিলেন তিনি যুক্তফ্রন্ট করবেন না। হামিদুল হক চৌধুরী ও মোহন মিয়ার সাথে একসাথে রাজনীতি করার কোনো কথাই ওঠে না। নুরুল আমিন সাহেব যে দোষী, এরাও সেই দোষী। আমাকে নির্বাচন অফিস করা এবং কাকে নমিনেশন দেওয়া হবে সে সকল বিষয় ঠিক করার জন্য নির্দেশ দিলেন। আমি মাওলানা সাহেবকে বলে দিলাম, আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করবে, ভয়ের কোনো কারণ নাই। আর যদি সংখ্যাগুরু না হতে পারে, আইনসভায় আওয়ামী লীগই বিরোধী দল হয়ে কাজ করবে। রাজনীতি স্বচ্ছ থাকবে, জগাখিচুড়ি হবেই না। আদর্শহীন লোক নিয়ে ক্ষমতায় গেলেও দেশের কাজ হবে না, ব্যক্তিগত সাধ্য উদ্ধার হতে পারে। মাওলানা সাহেব একমত হলেন এবং আমাকে বিভিন্ন জেলায় সভা ব্যবস্থা করতে বললেন। তিনি ও আমি প্রত্যেক জেলায় মহকুমা ঘুরব, কোথায় কাকে নমিনেশন দেওয়া হবে ঠিক করব। শহীদ সাহেবও কয়েকদিনের মধ্যে করাচি থেকে ফিরে আসবেন এবং সমস্ত নির্বাচনের ভার নেবেন। আওয়ামী লীগের একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো অর্থবল। তবে নিঃস্বার্থ এক বিরাট কর্মী বাহিনী ছিল যাদের মূল্য টাকায় দেওয়া কিনা যায় না। টাকা বেশি দরকার হবে না, প্রার্থীরা যে যা পারে তাই খরচ করবে। জনমত আওয়ামী লীগের পক্ষে। সাহেব আমাকে একদিন বললেন, আর কতকাল বিরোধী দল করা যায়? ক্ষমতায় না গেলে জনসাধারণের আস্থা থাকবে না। যেভাবে হয় ক্ষমতায় যেতে হবে, যুক্তফ্রন্ট করলে নিশ্চয়ই ক্ষমতায় যেতে পারবো। এই কথার উত্তরে আমি থেকে বললাম, ক্ষমতায় যাওয়া যেতে পারে, জনসাধারণের জন্য কোনো কিছু করা সম্ভব হবে না, আর এই ক্ষমতা বেশি দিন থাকবেও না। যেখানে আদর্শের মিল নেই সেখানে ঐক্য বেশি দিন থাকে না। তিনি একমত হতে পারেন নাই। তাকে নিয়ে বিপদ, কারণ ক্ষমতায় তার যেতেই হবে যেভাবে হোক। তার ধারণা আওয়ামী লীগ এক সংখ্যাগরিষ্ঠ হলে তিনি নেতা হতে পারবেন না, তার চেয়ে হক সাহেবের সঙ্গে থাকলে তার নেতৃত্ব মানতে আপত্তি হবে না। হক সাহেবকে আওয়ামী লীগে আনতে কেউই তখন আপত্তি করেননি, তবে যেসব লোক তার সঙ্গে জুটেছে তারা হক সাহেবের সর্বনাশ করবে এবং সাথে সাথে দেশের ও আওয়ামী লীগেরও সর্বনাশ করবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ কারোই ছিল না। তাই আমি বিরোধিতা করতে লাগলাম। যুক্তফ্রন্ট করবার পক্ষে জনমত সৃষ্টি কিছুটা হয়েছিল সত্য, তবে সেটা ভাবাবেগের উপর। জনসাধারণ মুসলিম লীগের হাত থেকে বাঁচবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। মুসলিম লীগ ও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের নাম জনসাধারণ জানত না। মাওলানা সাহেব ও আমি জেলায় জেলায় সভা করতে বের হয়ে গেলাম। শহীদ সাহেবের সেদিন ঢাকা আসবেন, তার 2-1 দিন পূর্বে আমরা ঢাকা পৌঁছাবো। এবার আমরা উত্তরবঙ্গ সফরে রওনা করলাম। উত্তরবঙ্গ সফর শেষ করে কুষ্টিয়া জেলার 3টা সভা করে ঢাকায় পৌঁছাবো। খুব ভালো ছাড়া পেয়ে গেলাম। কোথায় কাকে নমিনেশন দেওয়া হবে সেই বিষয়ে সুপারিশ করার জন্য জেলা কর্মকর্তাদের জানিয়ে দিলাম। তারা নাম ঠিক করে আমাকে জানাবে।
যাদের জেলা কমিটির সর্বসম্মতিক্রমে সুপারিশ করবে তাদের মনোনয়ন দেওয়া হবে। যেখানে একমত হতে পারবে না সেখানে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রার্থী মনোনীত করবে। তবে শহীদ সাহেব ও ভাসানী সাহেব একমত হয়ে যাকে ইচ্ছা তাকে নমিনেশন দিতে পারেন। সেদিন মাওলানা ভাসানী সাহেব ও আমি কুষ্টিয়া পৌঁছলাম। সেই দিনই টেলিগ্রাম পেলাম আতাউর রহমান সাহেব ও মানিক মিয়া আমাদেরকে দুজনকে ঢাকায় যেতে অনুরোধ করেছেন। আমি রাতে আতাউর রহমান সাহেবের কাছে টেলিফোনে করলাম কুষ্টিয়া থেকে। তিনি জানালেন সভা বন্ধ করে দিয়ে ফিরে আসতে। আমি তাকে বুঝিয়ে বললাম যে আওয়ামী লীগ সভা এখন বন্ধ করলে কর্মীরা মার খাবে, পার্টির অবস্থা খারাপ হয়ে যাবে। খান সাহেব পিটাপিটি করলেন। তখন আমি তাকে বুঝিয়ে বললাম মাওলানা সাহেবকে পাঠিয়ে দিতেছি আজ, আমি সভাগুলি বক্তৃতা করে 3 দিন পরেই পৌঁছাবো। তিনি রাজি হলেন। আতাউর রহমান সাহেবও আমাদের সাথে প্রথমে একমত হলেন যে যুক্তফ্রন্ট করা উচিত হবে না। দুঃখের বিষয় তার নিজের কোনো মতামত বেশি সময় ঠিক থাকে না। যে যা বলে তাতেই তিনি হ্যাঁ হ্যাঁ করেন। এক কথায় তিনি হাত ধরলে তিনি না বলতে পারেন না। মাওলানা সাহেব ঢাকায় রওনা করে গেলেন। আমি মিটিংগুলি শেষ করে রওনা হব এমন সময় খবর পেলাম হক সাহেব ও মাওলানা সাহেব দস্তখস্ত করে যুক্তফ্রন্ট করে ফেলেছেন। আমি বুঝতে পারলাম না ভাসানী সাহেব কী করে দস্তখস্ত করলেন। শহীদ সাহেবের অনুপস্থিতিতে কী প্রোগ্রাম হবে, সংগঠনের কি হবে, নমিনেশন কোন পদ্ধতিতে দেওয়া হবে, কেনই বা মাওলানা সাহেব এত ব্যস্ত হয়ে পড়লেন, কিছুই বুঝতে পারলাম না। ঢাকায় ফিরে এসে ইয়ার মোহাম্মদ খানের বাড়িতে মাওলানা সাহেবের সাথে দেখা করতে গেলাম। নিচের কামরায় আওয়ামী লীগের অফিসে যখন বসেছি তখন কর্মীরা আমায় খবর দিল কিভাবে কি হয়েছে। আবুল মনসুর আহমেদ সাহেব বিচক্ষণ লোক, সন্দেহ নেই তিনি ব্যাপারটি বুঝতে পারলেন এবং তাড়াতাড়ি কফিল উদ্দিন চৌধুরীর সাহায্যে 21 দফা প্রোগ্রাম দস্তখত করিয়ে নিলেন হক সাহেবকে নিয়ে। তাতে আওয়ামী লীগের স্বায়ত্তশাসন, বাংলা ভাষার রাষ্ট্রভাষা, রাজবন্দীদের মুক্তি এবং আরও কতগুলি মূল দাবি মেনে নেওয়া হলো। আমরা যারা এদেশের রাজনীতির সাথে জড়িত আছি তারা জানি এই দস্তখতের কোনো অর্থই নেই অনেকের কাছে। আমি মাওলানা সাহেবের সাথে দেখা করতে গেলে তিনি বললেন, দেখো মুজিব, আমি যুক্তফ্রন্টে দস্তখত করতে আপত্তি করেছিলাম তুমি ফিরে না আসা পর্যন্ত। আতাউর রহমান ও মানিককে আমি বললাম যে মুজিব সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তার সাথে পরামর্শ না করে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আতাউর রহমান ও মানিক বলল যে তারা দুজনেই তোমার দায়িত্ব নিল, আমি যা করব মুজিব তা মেনে নেবে। তাই হক সাহেব যখন আমার কাছে এসে আমাকে অনুরোধ করলেন তখন আমি দস্তখত করতে বাধ্য হলাম। আমি তাকে বললাম আমার কথা ছেড়ে দিন। তখন আমি দস্তখত করতে শহীদ সাহেবের সঙ্গে 2 দিন দেরি করলে কি অন্যায় হতো? তো 2-3 দিনের মধ্যে ঢাকায় আসবেন। পূর্বে আমাকে একথা বলেছেন, আজ করলেন তার উল্টা। আমাকে এগিয়ে দিয়ে নিজে দস্তখত করে বসলেন। কোন পন্থায় নমিনেশন হবে, কিভাবে কাজ চলবে?